অ্যামাজনের জন্যে আপনি কিভাবে সেরা পণ্য বাছাই করবেন অথবা একটা সেরা পণ্যের বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আপনাকে সবসময় একটা মিড রেঞ্জের একটা প্রোডাক্ট আপনাকে খুঁজে বের করতে হবে। অ্যামাজনে যেটা প্রাইস হচ্ছে $20 থেকে $70 অথবা $20 থেকে $99 এরকম। কারণ হচ্ছে যদি আপনি $20 নিচে কোনো প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন অ্যামাজনে যেটা প্রাইস $20, তাহলে আপনি সেখান থেকে খুব বেশি প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন না। আবার যদি আপনি 70 বা $99 উপরের কোনো প্রোডাক্ট সিলেক্ট করেন তাহলে দেখা যাচ্ছে সেটা অধিকাংশ সময় ব্র্যান্ডের প্রোডাক্ট হয়ে থাকে এবং ব্র্যান্ডের সাথে আমরা কম্পিটিশন করে পারবো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আলিবাবাতে যেটা প্রাইস হচ্ছে $2 থেকে $10 এরকম একটা প্রাইসের প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একদম $2 নিচে কোনো প্রোডাক্ট দেখবেন যে কোয়ালিটিতে খুব বেশি ভালো হবে না। আর $10 প্রোডাক্ট এর উপরে গেলে সেই প্রোডাক্টের যে প্রাইস সেটা আপনার বাজেট শর্টেজ হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আমরা আবার বাংলাদেশ থেকে $300 উপরে একটা ট্রানজ্যাকশানে আমরা করতে পারি না। একটা ট্রানজ্যাকশন সর্বোচ্চ $300 পর্যন্ত। তো 2-3টা ট্রানজ্যাকশন করেও আমি বিলটা পরিশোধ করতে পারবো আলিবাবাতে। সেটা ডিফারেন্ট মেথড, সেটা আপনারা পরে জানতে পারবেন। তবে যেটা নিয়ে বলছি যে আলিবাবাতেও প্রাইস রেঞ্জটা আপনারা $2 থেকে $10 মধ্যে রাখবেন। তবে একদম $2 করতে হবে এরকম না, কারণ $2 প্রোডাক্ট আপনি যদি আলিবাবা থেকে কেনেন সেটা হয়তো আপনি $20 বিক্রি করতে পারবেন অ্যামাজনে। সেক্ষেত্রে সমস্ত খরচ বাদ দিয়ে আপনার খুব বেশি প্রফিট থাকবে না। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি $5 থেকে $10 কোনো একটা প্রোডাক্ট আপনি আলিবাবা থেকে কেনেন, সেটা হয়তো $40 থেকে $70 পর্যন্ত আপনি অ্যামাজনে বিক্রি করতে পারবেন। সো সেখানে কিন্তু প্রফিটের রেঞ্জটা অনেক বেড়ে যাবে, কারণ আপনার প্রোডাক্ট পারচেজের যে কস্ট সেটা কিন্তু খুব বেশি না, সেই গ্যাপটা বেশি না। কিন্তু আপনি কোথায় $20 আর কোথায় হচ্ছে $70 এরকম, তখন কিন্তু আপনার প্রফিট রেঞ্জ বেড়ে যাবে। তারপরে হচ্ছে লো পারচেস কস্ট হচ্ছে আপনি যত কমে আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন বার্গেনিং করে আলিবাবাতে, ততই হচ্ছে আপনার প্রফিট মার্জিন বেড়ে যাবে। সো একই প্রোডাক্ট আপনি দেখবেন যে একজন অরিজিনাল ম্যানুফ্যাকচারার সে বিক্রি করছে একটা দামে, আবার ওই ক্যাটাগরিরই অথবা সেম প্রোডাক্ট আরেকজন বিক্রি করছে ট্রেডিং কোম্পানি, তারা বিক্রি করছে বেশি দামে। সো আপনি যেহেতু প্রোডাক্ট একবার কিনেই শেষ হবে না, আপনাকে বারবার কিনতে হবে। সো চেষ্টা করতে হবে অরিজিনাল ম্যানুফ্যাকচারের কাছ থেকে প্রোডাক্টটা নেওয়া এবং বার্গেনিং করে প্রোডাক্টের প্রাইসটা কমানো, এবং চেষ্টা করতে হবে যে মধ্যস্বত্বভোগী যে ট্রেডিং কোম্পানি আছে যারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনে আপনার কাছে আবার বিক্রি করবে তাদেরকে অ্যাভয়েড করা। তো সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। আর সাইজটা হচ্ছে আপনার যত ছোট হয় ততই ভালো, কারণ এখানে শিপিংয়ের একটা বড় ব্যাপার আছে। এটা হচ্ছে অ্যামাজনের একটা স্ট্যান্ডার্ড সাইজ একটা প্রোডাক্টের, কিন্তু এটাই যে হতে হবে তা না। ধরেন আপনি যদি এখন সেফটি পিন, সুই বিক্রি করেন, ছোট ছোট খেলনা বিক্রি করেন, তাহলে 1 কেজির মধ্যে কিন্তু আপনার অনেক প্রোডাক্ট ধরে যাবে। সেক্ষেত্রে আপনার শিপিংয়ের ক্ষেত্রে যদি $15 মানে $12 থেকে $20 মতো লাগে, $17 মতো লাগে কারেন্ট সিচুয়েশানে। তো দেখা গেল যে আপনি 1 কেজি প্রোডাক্টের মধ্যে আপনি যদি ছোট আইটেম বিক্রি করেন তাহলে হচ্ছে 24টা আইটেম বা 30টা আইটেম আপনি 1 কেজির মধ্যে কাভার করতে পারছেন। আবার আপনি যদি একটা 1 কেজি টাইপের 1 কেজি ওজনের কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন, তাহলে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের ওজনের কারণে শিপিং কস্টটা বেড়ে যাচ্ছে। সুতরাং আপনারা যখন প্রোডাক্ট রিসার্চ করবেন তখন চেষ্টা করবেন যে কত হালকা ওজনের এবং কত ছোট সাইজের প্রোডাক্ট সিলেক্ট করা যায়। সেক্ষেত্রে আপনার শিপিং কস্টটা কমে যায়, আপনার প্রফিট মার্জিনকে বাড়িয়ে দেবে। তারপরে হচ্ছে একই জিনিস, এটা বললাম যে লাইট ওয়েট, এটা বিলো 1 lbs মানে পাউন্ড। এলবিএস এর হিসাবটা হচ্ছে যে 1 lbs সমান হচ্ছে 454 গ্রাম, আর 1 কেজি হচ্ছে 2.2 lbs মানে 2.2 পাউন্ড। আমরা যেরকম গ্রাম হিসাব করি, বাইরের দেশগুলোতে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে তারা পাউন্ড হিসাব করে। সো আপনারা না বুঝতে পারলে কোনটার ওজন কত, আপনারা গুগলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। যেমন 1 lbs ইকুয়ালস গ্রাম সার্চ দিলেই এটা আপনাকে শো করবে। আবার 1 কেজি ইকুয়ালস
আপনি কত পাউন্ড সেটা সার্চ দিলে এটা আপনাকে শো করবে। সো আপনি আপনার গুগল ইউজ করে আপনি আপনার প্রোডাক্টের ওজনটা আপনি সিলেক্ট করে নেবেন। তবে সবসময় চেষ্টা করবেন যে প্রোডাক্ট আপনি যাই সিলেক্ট করেন না কেন 1 কেজির মধ্যেই অনেক প্রোডাক্টের জন্য আপনি ধরাতে পারেন। এটাই হতে হবে তা না। দেখা যাচ্ছে যে আপনার একটা প্রোডাক্টের ওজন 1 কেজি, শিপিং কস্ট সব কিছু মিলিয়ে আপনি ভালো লাভ করতে পারছেন। ধরেন আপনি হিসাব করে দেখলেন যে আপনার ভালো লাভ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আপনার উপরে নির্ভর করবে। তবে দেখা গেছে যে আপনি যদি শিপিং কস্টের উপরে আপনি যদি লাভ না করতে পারেন বা শিপিং কস্টটা কমিয়ে না নিয়ে আসতে পারেন, তাহলে আসলে প্রফিট করা যায় না। তারপরে হচ্ছে কস্ট 25% to 30% অফ সেলস প্রাইস, এইটার মধ্যে আপনার থাকতে হবে। কারণ হচ্ছে আপনার অ্যামাজন ফিস আছে প্রায় 30%। এটা একটু বুঝিয়ে দিই। ধরেন আপনি আলিবাবা থেকে আপনি একটা প্রোডাক্ট আপনি কিনলেন, ধরেন $2 একটা প্রোডাক্ট কিনলেন, এটা শিপিং কস্ট ধরেন আপনার $3, সব মিলে হচ্ছে $5। আর এর মার্কেটিং কস্ট আছে মনে করেন যে আরও $2, তাহলে হচ্ছে আপনার টোটাল হলো $7। এটা প্রোডাক্ট প্রাইস কস্ট, এটা হচ্ছে শিপিং কস্ট, আর এটা হচ্ছে মার্কেটিং কস্ট। এর বাইরেও খরচ আছে। ধরেন আপনার প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে $27, আমি ধরে নিচ্ছি হিসাবের ক্যালকুলেশনের সুবিধার্থে। তো $27 যদি হয়, এর 30% বা 33% অ্যামাজন তার FBA ফিস হিসেবে কেটে নিয়ে যাবে। সো এখানে কিন্তু সে $9 কেটে নিয়ে যাবে, এটাও একটা খরচ। তো আমি যদি $60 সাথে $9 যোগ দিই, তাহলে আপনার এখানে প্রায় $16 আপনার কস্টিং চলে আসছে। এরপরে আপনার আরও কিছু কস্ট আছে। ধরেন আপনি এই টাকাটা যখন আপনার নিয়ে আসবেন, বাংলাদেশে নিয়ে আসবেন, সেখানে কিছু ট্রানজ্যাকশন ফি আছে পে অনারের। তারপরে হচ্ছে আপনি যখন আলিবাবাতে টাকাটা পে করবেন তখনকার কিছু ট্রানজ্যাকশন ফি আছে, সার্ভিস ফি আছে, বারকোড কিনবেন, ইমেজগুলো আপনি তৈরি করবেন অথবা আপনার ডেসক্রিপশনটা লিখে নেবেন। সব মিলিয়ে ধরেন যে আপনার আরও এখানে $60 খরচ আছে। এই $23 কিন্তু আপনার অলমোস্ট খরচ হয়ে যাচ্ছে। তো এটা যদি খরচ হয়ে যায় তাহলে আপনি দেখেন যে আপনার $27 যদি আমার একটা প্রোডাক্টের প্রাইস হয়, তাহলে এখানে কিন্তু আপনি পার প্রোডাক্টে আপনি $4 মতো আপনি লাভ করতে পারছেন। এটা একটা আনুমানিক হিসাব, সবসময় যে এই হিসাবটা কাজ করবে তা না, আপনার লাভটা আরও বেশি হতে পারে। তো যদি আপনি 100 প্রোডাক্ট আপনি নিয়ে যান অ্যামাজনে, তাহলে আপনি ওটা বিক্রি করলে আপনার $400 মতো আপনার প্রফিট মার্জিন থাকবে, এটা সব কিছু খরচ টরচ বাদ দিয়ে। আর অ্যামাজনের যে 30% FBA ফিস আছে, সেটা হচ্ছে আপনার যে সেলস প্রাইস অ্যামাজনে সেইটা 30%। এটা সবসময় আপনারা মাথা রাখবেন, 30 বা 35 এরকমই হয়ে থাকে। সো আপনি $2 একটা প্রোডাক্ট কিনে আপনি $4 লাভ করছেন। এটা আপনি দেখেন যে অলমোস্ট প্রায় 200% আপনি কিন্তু প্রফিট করতে পারছেন। আপনি যদি এইভাবে আপনি হিসাব করেন তাহলে আপনি স্যাটিসফ্যাকশন আপনার বেড়ে যাবে আর কি। এরপরে হচ্ছে যে এভরিডে ইউজ আইটেম নট সিজনাল, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে যে এমন কোনো আইটেম সিলেক্ট করা যাবে না যেটা নিত্য দিনে ব্যবহার করে না মানুষ, মাঝে মাঝে ব্যবহার করে। যেমন আমি যদি শীতের কোনো আইটেম যেমন হ্যান্ড গ্লাভস আমি যদি বিক্রি করার চেষ্টা করি, সেটা দেখা যাবে যে শুধুমাত্র শীতে সময় বিক্রি হবে, অন্য সময় বিক্রি হবে না। যদি এরকম হয় যে কোনো অকেশন বেসড কোনো প্রোডাক্টে বিক্রি করার চেষ্টা করি, যেমন ক্রিসমাস বা ফাদার্স ডে, মাদার্স ডে, এই টাইপের কোনো প্রোডাক্ট যদি আমরা বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে যে সেই টাইপের আইটেমগুলো হচ্ছে সিজনাল প্রোডাক্ট, ওটা বছরের অন্য সময় বিক্রি হবে না। তো সিজনাল প্রোডাক্ট আমরা গুগল ট্রেন্ডে কীভাবে চেক করতে হয় সেটা আমরা পরে শিখব। এরপর হচ্ছে নো ফ্রাজাইল প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট এমন হতে হবে যেটা আসলে ভঙ্গুর না। ফ্রাজাইল মানে হচ্ছে ভঙ্গুর, কাচের হতে পারবে না। কাচের প্রোডাক্ট ফ্রাজাইল প্রোডাক্ট আমরা জানি, বা এই টাইপের অল্পতেই ভেঙে যায়, এরকম কোনো প্রোডাক্ট আমরা সিলেক্ট করব না। আমাদের উচিত হবে প্লাস্টিক বা স্টিল, স্টেনলেস স্টিল, এই টাইপের কোনো একটা প্রোডাক্ট চুজ করা, যাতে করে ওটা ভেঙে যেন না যায়। কারণ ভেঙে গেলে এটার দায় দায়িত্ব কিন্তু শিপিং কোম্পানিও নেবে না, অ্যামাজনও নেবে না, এটা হচ্ছে আপনার লস হবে।
সো আমরা কোনো ফ্রাজাইল প্রোডাক্ট সিলেক্ট করব না। তারপরে হচ্ছে যে আপনি ওই প্রোডাক্টের সাথে কতটুকু ফ্যামিলিয়ার। আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা আপনি একদমই চেনেন না, তাহলে কিন্তু আপনার মাথা থেকে ক্রিয়েটিভ কোনো কিছু বের হবে না। দেখা যাচ্ছে যে আপনি পুরোটাই অনলাইন ডাটার উপরে আপনি ডিপেন্ডেন্ট থাকবেন। সো এটা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে সবসময় ভালো নাও লাগতে পারে, যেটা আপনি চেনেন না। সো এরকম একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেটার সাথে আপনি অলমোস্ট কিছু হলেও অন্তত জানেন। একদম আননোন কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করার চেষ্টা করবেন না। আরও কারণ আছে, যেমন আপনি এমন কোনো খেলার, হয়তো আপনি বেসবল খেলার কোনো একটা আইটেম বিক্রি করছেন। তো বেসবল তো আসলে বাংলাদেশে খেলা হয় না, আপনি জানেনও না যেগুলো দেখতে কেমন, কেমনের ফিচার। হ্যাঁ, তো সেগুলোর দিকে আপনার না যাওয়াই ভালো হবে, বরং আপনি ফুটবল বা ক্রিকেট রিলেটেড আইটেম বিক্রি করাটা বেটার হবে, যেটা আপনি জানেন। লিস্ট কম্পিটিটর বাট হাই ডিমান্ড। আমরা জানি যে অ্যামাজনে এমন কোনো প্রোডাক্ট নাই যে প্রোডাক্টের এখন বর্তমানে যে কোনো কম্পিটিটর নাই। মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট, মিলিয়ন মিলিয়ন কম্পিটিটর। তো এর মধ্যেও আপনাকে চেষ্টা করতে হবে যে কোন প্রোডাক্টের কম্পিটিটর কম, সেই প্রোডাক্টটা এবং তার হাই ডিমান্ড আছে কিনা, এই দুইটা জিনিস কম্বিনেশন করেই আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। আমরা সর্বোচ্চ 40টা 50টা কম্পিট করে আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। বাট এরকম যদি হয় যে আপনি 500, 1000, 2000 এরকম কম্পিটিটরের কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা আরও 500 জন বা 1000 জন বিক্রি করছে, সেটা কিন্তু আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। সো যত কম্পিটিটর কম, তত আপনার সেল হওয়ার সম্ভাবনা বেশি। লিমিটেড ডিস্ট্রিবিউশন অর সাপ্লায়ার্স। আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করা উচিত যে প্রোডাক্টের অনেকগুলো সাপ্লায়ার নাই, অল্প সাপ্লায়ার আছে। হ্যাঁ, যদি এরকম হয় যে অনেক বেশি সাপ্লায়ার, তাহলে আপনি আমার জন্য বিক্রি শুরু করার পরে আপনার বিক্রি ভালো হলে দেখা যাবে যে অন্য যারা আছে কম্পিটিটর, তারা হচ্ছে আলিবাবাতে খুঁজে বের করবে যে এই প্রোডাক্ট অন্য কারা বিক্রি করে। সো চেষ্টা করতে হবে যে আপনি দেখবেন যে আলিবাবাতে যে প্রোডাক্টটা সিলেক্ট করবেন বা সাপ্লায়ার যখন সিলেক্ট করবেন, তখন এমন কোনো প্রোডাক্ট সিলেক্ট করা যাবে না যেটার অনেক সাপ্লায়ার আছে। এটা একটু কষ্টকর হবে, একটু কঠিন হবে এটা সিলেক্ট করার, কারণ আলিবাবাতে দেখা যাচ্ছে যে একই টাইপের প্রোডাক্টের হিউজ সাপ্লায়ার পাওয়া যায়। তো তারপরেও চেষ্টা করতে হবে যে যতটুকু পারা যায় যে লেস ডিস্ট্রিবিউটর বা লেস ডিস্ট্রিবিউশন থাকতে হবে। দ্য প্রোডাক্ট হ্যাজ পপুলার কিওয়ার্ডস। এটা খুবই গুরুত্বপূর্ণ যে মানুষ তো কিওয়ার্ড সার্চ দিয়েই প্রোডাক্ট খুঁজে বের করে, গুগলে করে বা অ্যামাজনে। যে অ্যামাজন কিন্তু এখন এত বড় ওয়েবসাইট যে অ্যামাজনে মানুষ যে পিকচার দেখে দেখে প্রোডাক্ট সিলেক্ট করে না, তারা অ্যামাজনে যায়, যে তার যে প্রোডাক্টটা প্রয়োজন সে সেটা লিখে সার্চ দেয়। তো আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যে প্রোডাক্টের আসলে কোনো কিওয়ার্ডই এখনও ওরকম নাই, হয়তো মানুষ মাসে হয়তো 100 সার্চ 200 সার্চ আছে। এরকম যদি কোনো প্রোডাক্ট আপনারা খুঁজে বের করেন বিক্রি করার জন্য, যার কিওয়ার্ড ওরকম নাই, খুব বেশি সার্চ ভলিউমও নাই, কিওয়ার্ডও নাই, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটা আপনার বিক্রি করতে অনেক সময় লাগবে। এটা একটা স্লো আইটেম হয়ে যাবে, প্রচুর মার্কেটিং করতে হবে, অনেক টাকা খরচ হয়ে যাবে। সো এরকম কোনো প্রোডাক্টও আপনি খুঁজে বিক্রি করার চেষ্টা করবেন না যেটার হচ্ছে পপুলার কিওয়ার্ড বা সার্চ ভলিউম নাই। বেস্ট ইন কোয়ালিটি। কোয়ালিটির ক্ষেত্রে আপনি কখনোই ছাড় দেবেন না। এটা আপনি যখন স্যাম্পল নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন একই আইটেমের অ্যাটলিস্ট 3টা স্যাম্পল নিয়ে আসার জন্যে, যেন আপনি বুঝতে পারেন যে ওই 3টার মধ্যে কোনটা ভালো। তো কোয়ালিটির ক্ষেত্রে আপনার কেউই ছাড় দেয় না। আপনি যখন প্রোডাক্ট বিক্রি করবেন, দাম যাই হোক না কেন, তারা কিন্তু কোয়ালিটি চাই। কম দামের প্রোডাক্ট যখন কেনে মানুষ, যে $20 একটা প্রোডাক্ট কিনছে অ্যামাজন থেকে, সেও চাই খুব ভালো কোয়ালিটি, আবার যে $100 দিয়ে কিনছে সেও কিন্তু ভালো কোয়ালিটি চাই। সো আপনি মনে করতে পারেন যে আমি কম দামি প্রোডাক্ট বিক্রি করছি $20, সো আমার কোয়ালিটি খারাপ হলে অসুবিধা কী, কিন্তু কাস্টমার কিন্তু সেটা চায় না। সো আপনি যতই কম দামের প্রাইসের প্রোডাক্ট সিলেক্ট করেন না কেন বা বিক্রি করেন না কেন অ্যামাজনে, আপনার কিন্তু কোয়ালিটি ঠিক থাকতে হবে। সো যদি এরকম হয় যে $2 না হয়ে আপনি $5 দিয়ে একটা প্রোডাক্ট কিনছেন যেটা ভালো কোয়ালিটির, সেটাই হচ্ছে বেস্ট ডিসিশন হবে। যে একদম $2-3 প্রোডাক্ট না কিনে আপনি
$5-7 বা $10 প্রোডাক্ট আপনি কিনলেন, সেক্ষেত্রে আপনার প্রফিট মার্জিনটাও কিন্তু বেড়ে যাবে। ফিচার্স দ্যাট আর ইজি টু মার্কেট, এটা মাথায় রাখতে হবে যে ওই প্রোডাক্টের এমন কোনো ফিচার যেন না থাকে যেটা হচ্ছে আসলে কাস্টমারকে বোঝাতে অসুবিধা হচ্ছে। খুব জটিল একটা ফিচার যেটা বোঝাতে অসুবিধা হচ্ছে, এরকম প্রোডাক্ট সিলেক্ট করা যাবে না। যে ফিচারগুলো মানুষ সহজেই বুঝতে পারবে বা ব্যবহার করতে পারবে, সেরকম আর কি প্রোডাক্টগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে কনসিস্টেন্ট অ্যাভেলেবিলিটি অফ স্টক। এটা হচ্ছে আপনি যে প্রোডাক্ট সিলেক্ট করলেন সেটা সাপ্লায়ার যদি একদমই 1-2 জন হয়, তাহলে দেখা গেল যে ওই সাপ্লায়ার যদি কখনো প্রোডাক্টটা প্রোডাকশন করা বন্ধ করে দেয় বা আপনাকে প্রোডাক্ট দেওয়া বন্ধ করে দেয় কোনো কারণে, তাহলে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা মার্কেটে সেল করতে পারবেন না। ওই প্রোডাক্টটা আপনাকে তখন ক্লোজ করে দিতে হচ্ছে অ্যামাজনে। তো এই জন্যে এমন একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন যেটা মোটামুটি কয়েকজন সাপ্লায়ার পাওয়া যায়, একজন বন্ধ করে দিলেও যেন আপনি অন্য আরেকজনের কাছ থেকে নিতে পারেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট দ্যাট ডোন্ট হ্যাভ টু মেনি রিভিউজ। আমরা যখন অ্যামাজনে যাই তখন দেখি যে কোনো কোনো ক্ষেত্রে এক একটা প্রোডাক্টে 30,000, 40,000, 1 লাখ, 3 লাখ রিভিউ আছে। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে একটা রিভিউ পাওয়ার জন্যে অ্যাটলিস্ট 50টা প্রোডাক্ট বিক্রি করতে হয়। তার মানে 50 জন প্রোডাক্ট কেনার পরে একজন হয়তো এসে রিভিউ দেয়। এই কারণে আমরা যখন প্রোডাক্ট সিলেক্ট করব তখন দেখব যে প্রোডাক্টের হিউজ রিভিউ থাকলে বুঝতে হবে যে ওই প্রোডাক্টটা অনেক বিক্রি হয়েছে। তো তাদের সাথে তো আমরা কম্পিট করে পারবো না। এই জন্যে অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন যে সর্বোচ্চ 300, 350, 400 এরকম রিভিউ যদি থাকে তাহলে আপনি তার সাথে হয়তো কম্পিট করে পারবেন। কিন্তু অনেক বেশি রিভিউ পেয়ে গেলে যেটা হয় যে কাস্টমারও এসে তার কাছ থেকে প্রোডাক্টটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা সে মনে করে যে এই প্রোডাক্টটা ভালো। আমরা নিজেরাও কিন্তু এরকম করি যে একই প্রোডাক্ট কোনোটার রিভিউ হচ্ছে 10,000, কোনোটার প্রোডাক্টের রিভিউ হচ্ছে 10। আমরা কিন্তু সেম প্রোডাক্ট হলে 10,000 রিভিউ যে সেলার বা যে পেয়েছে, আমরা কিন্তু তার প্রোডাক্টটা কিনতে পছন্দ করি। সো খুব বেশি রিভিউ আছে এরকম কোনো প্রোডাক্ট সিলেক্ট করা ঠিক হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে প্রোডাক্ট এক্সপেনশন অপরচুনিটি। এইটা ক্রিয়েটিভ একটা থিঙ্কিং থেকে যে আপনি এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করলেন যেটা হয়তো কিছুদিন পরে আপনার মনে হতে পারে যে এই প্রোডাক্টের হয়তো একটা হ্যান্ডেল আছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি, ধরেন যে আপনি একটা মগ বিক্রি করছেন, তো এটা হচ্ছে একটা হ্যান্ডেল। আপনি হয়তো 2 দিন পরে মনে করলেন না এটা ডাবল হ্যান্ডেল হলে এটা আরও বেশি সুন্দর হবে বা এটার ফিচারটা আর একটু লুক্রেটিভ হবে। তো এমন কোনো প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করা উচিত যেটার আপনি পরবর্তীতে আপনি সেই প্রোডাক্টের ফিচার আপনি এক্সপেনশন করতে পারবেন। আসলে এই ব্যাপারটা যে হতেই হবে তা না, এটা জাস্ট আপনাদের এটা অ্যাডভান্স লেভেলের চিন্তা। এটা মোটামুটি সবসময় আপনার লাগবে তা না, জাস্ট মাথায় রাখা যে এরকম যদি সুযোগ থাকে তাহলে আপনি সেই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন। আপনি জানেন কি বাংলাদেশে বসে অ্যামাজন মার্কেট প্লেসে বিজনেস করা যায়? আপনি আপনার বর্তমান চাকরি কিংবা বিজনেসের পাশাপাশি নতুন কোনো প্যাসিভ ইনকামের কথা ভাবছেন? আপনারা দেখছেন অ্যামাজন FBA এর একটা সিরিজ টিউটোরিয়াল। এটাতে আছে 70টারও বেশি ভিডিও। এই কোর্স করার পরে আপনি বাংলাদেশে বসে অ্যামাজনের মার্কেট প্লেসগুলোতে বিজনেস করতে পারবেন। বর্তমানে এই কোর্সটি বাংলাদেশে 2-1টি প্রতিষ্ঠান করিয়ে থাকে 30 থেকে 40,000 টাকায় প্রায়। কিন্তু আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই কোর্সটি করতে আগ্রহী হন এবং পূর্বের টিউটোরিয়ালগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে এখনই দেখে আসুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন এবং আপনার নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন। যত বেশি সম্ভব মানুষকে শেয়ার করে এই কোর্সটি করার সুযোগ করে দিন।